টাকা পাচারটা আসলে বাংলাদেশ থেকে কিভাবে হয়? যেই অর্থটা দেশ থেকে আইন ফাঁকি দিয়ে আইনের বাইরে গিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে, সেইটাই টাকা পাচার। প্রায় কোনো কোনো স্টাডি দেখিয়েছে প্রায় 80% এইটা ওই ট্রেডের মাধ্যমেই পাচার করা হয়। পাচারকৃত টাকা এটা কি আসলে ফেরত আনা সম্ভব? ফেরত আনার যে প্রসেসটা অত্যন্ত জটিল। যে হারে পাচার হচ্ছে সেই হারে কিন্তু এইটা ফেরত আসছে না। প্রিয় দর্শক, টিভিএস স্পেশাল শোতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আপনাদের সঙ্গে। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আবু হেনা মোহাম্মদ রাজি হাসান। আমরা অনেকেই হয়তো চিনব ওনাকে দেখলে। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এবং ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান, এবং দীর্ঘদিন আসলে উনি এটার প্রতিষ্ঠা থেকে শুরু করে এক ধরনের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ ব্যাংকে যখন ছিলেন। এবং দর্শক, আমরা জানি যে বিএফআইইউ আসলে এই যে মানি লন্ডারিং ইস্যুস তাদের একটা অন্যতম প্রধান ফোকাস। তো আবু হেনা মোহাম্মদ রাজি হাসান এই ডিপার্টমেন্টের নেতৃত্ব দিয়েছেন। এই ডিপার্টমেন্ট গঠন হওয়ার আগেও উনি এটা নিয়ে কাজ করেছেন। দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ ব্যাংকে এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। সো দর্শক, আমরা টাকা পাচার এটা খুবই একটা আলোচিত বিষয়, বাংলাদেশে খুব একটা কমন কথা, এবং অনেকে যেটা বলে থাকে, এই গত সপ্তাহে এই গ্রুপ অফ ইকোনমিস্ট কিন্তু একটা প্রোগ্রামে বলেছেন যে বাংলাদেশে ফরেক্স রিজার্ভের ক্রাইসিস অন্যতম কারণ হচ্ছে আসলে টাকা পাচার। সো দর্শক, বিভিন্ন ইস্যুজ আছে, প্রসঙ্গ আছে, আমরা আলোচনা করব আবু হেনা মোহাম্মদ রাজি হাসানের সঙ্গে এবং দর্শক আপনাদের সঙ্গে শেয়ার করব। সো স্যার, আপনাকে স্বাগতম টিভিএস স্টুডিওতে। আপনাকেও স্বাগতম, আপনাকেও ধন্যবাদ, এবং একই সাথে আমার সামনে শ্রোতা কিংবা যারাই শুনছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। ইয়েস স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনি টিভিএসে সময় দিতে পেরেছেন। তো স্যার, এই যেটা বলছিলাম যে টাকা পাচার খুব একটা কমন কথা, আলোচিত বিষয় বাংলাদেশে। এই যদি একটু বলি যে আপনি যেহেতু সেন্ট্রাল ব্যাংকের ক্যারিয়ার সেন্ট্রাল ব্যাংকার, আপনি 1981 সাল থেকে 18 পর্যন্ত কাজ করেছেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে ডেপুটি গভর্নর, তারপরে বিএফআইইউর হেড। তো স্যার, এই যে টাকা পাচারটা আসলে বাংলাদেশ থেকে কিভাবে হয় আমরা যদি একটু জানতে চাই। টাকা পাচার আমরা বলতে যেটা জানি বুঝি আর কি, যে অর্থটা দেশ থেকে আইন ফাঁকি দিয়ে আইনের বাইরে গিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে, সেইটাই টাকা পাচার। এবং এই বিষয়ে আমাদের যে মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট যেটা রয়েছে 2012, এবং পরবর্তীতেও এটার সংশোধন হয়েছে, সেখানেও এই টাকা পাচারের একটা যে মানি লন্ডারিং কিংবা টাকা পাচারের একটা অনেক বড় একটা ব্যাপক ডেফিনেশন সেখানে আছে। কিন্তু সেখানে যেটা বলা আছে যে দেশের প্রচলিত আইন ফাঁকি দিয়ে যেটা বিদেশে যাচ্ছে কিংবা বিদেশ থেকে আসার কথা ছিল আসে নাই, তো এই বিষয়গুলোকে মোটামুটি ভাবে পাচার হিসেবে অভিহিত করা যায়। তবে মানি লন্ডারিং বলতে যেটা, সেটা দেশের বাইরে না গিয়েও কিন্তু ভিতরেও অনেক মানি লন্ডারিং এর স্কোপ রয়েছে। সেটা সাধারণত যে কোনো যে অপরাধের মাধ্যমে, অপরাধ সংগঠনের মাধ্যমে যে টাকাটা অর্জন করা হয়, সেটাকেই আবার অর্থনীতিতে ফিরিয়ে আনা কিংবা এটার ব্যবহার, সাধারণতভাবে আমরা এটা মানি লন্ডারিং বলি। তো এটারই একটা অংশ কিন্তু টাকা পাচার, যেটা বিদেশে চলে যাচ্ছে আইন ফাঁকি দিয়ে। তো আপনারা একটা বিষয় জানেন যে বাংলাদেশ কিন্তু এখন যে এদের যে ক্যাপিটাল অ্যাকাউন্ট, সেটা কিন্তু কনভার্টিবল না। তার মানে কেউ ইচ্ছা করলেই এখান থেকে টাকা নিয়ে বাইরে ইনভেস্ট করা কিংবা কোনো জমি কিংবা ফ্ল্যাট কিংবা উইদাউট বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল সে কোনো কিছু নিতে পারে না। হ্যাঁ, নিতে পারে না, কারণ এটা আইন দ্বারাই এটা বারণ করা আছে যে এইখান থেকে টাকা নিয়ে কেউ বাইরে ইনভেস্ট করবে। বাংলাদেশ ব্যাংক কিছু কিছু ক্ষেত্রে এটার অনুমতি দেয়, কিন্তু অনুমতির বাইরে সেটা যদি নিয়ে যাওয়া হয়
সেটাকেই আমরা পাচার বলবো। স্যার অনেক সময় আমরা দেখি যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি একটা রিপোর্ট, আমেরিকান অর্গানাইজেশন, ওরা রিপোর্ট দেয় প্রায়। তো লাস্ট টাইম যেটা দিয়েছিল যতটা আমার মনে হয় যে ওরা 10 বছরের একটা ডেটা বলছিল, সেখানে বলছিল যে 2010 থেকে 2020 প্রবাবলি, সো বছরে কিন্তু গড়ে আসলে $8 বিলিয়ন উপরে এভাবে লন্ডার হয়, এবং মেইনলি হচ্ছে ট্রেড বেসড মানি লন্ডারিং। এই যে ট্রেড বেসড বা ব্যবসা কেন্দ্রিক মানি লন্ডারটা স্যার কিভাবে হয়? এটা ট্রেড বেসড মানি লন্ডারিং এ পৃথিবীতে অনেক স্টাডি রয়েছে, এবং সেখানে দেখিয়েছে যে মোটামুটি তৃতীয় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যেগুলো আছে তার থেকে টাকাটা বাইরে যেটা যায় সেটা বেশিরভাগ, প্রায় কোনো কোনো স্টাডি দেখিয়েছে প্রায় 80% এটা ওই ট্রেডের মাধ্যমেই পাচার করা হয়। তো সেখানে একটা বিষয় যেটা আছে যে যেটা এক্সপোর্টের ক্ষেত্রে যেটা হয় সেটা ওভার ইনভয়েসিং করা হয়, আসল দাম যেটা আছে তার চেয়েও বেশি দাম ধরে। সেই এক্সপোর্টে কি স্যার ওভার না আন্ডার ইনভয়েস করা হয়? ইম্পোর্টে প্রবাবলি ওভার ইনভয়েস করা হয়। হ্যাঁ, ইম্পোর্টের ক্ষেত্রে রাইট, ইম্পোর্টের ক্ষেত্রে যেটা হয় আর কি, সেটা যেটা আনা হয় দামটা বেশি দেখানো হয়। তবে এটা ক্ষেত্রে যে বিষয়গুলো আছে যে অনেক সোর্স থেকে কিন্তু এটার দাম ভেরিফাই করতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে যে যেমন ধরেন ক্যাপিটাল মেশিনারিজ কিংবা ইয়ার ক্ষেত্রে আপনার ধরেন কম্পিউটার সফটওয়্যার, এটা একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের কিংবা একটা ম্যানুফ্যাকচারের সাথে আরেকটা ম্যানুফ্যাকচারের স্পেসিফিকেশন ভ্যারি করে। সেইখানে কিছু কিছু ক্ষেত্রে এগুলার অ্যাকচুয়াল দাম যখন না পাওয়া যায় তখন সেটার ক্ষেত্রে যারা করে এটা কিন্তু খোঁজখবর নিয়ে তারা এটা করে থাকে, সেটা প্রাইসটা ফিক্স করে অনেক ইয়েতে অনেক বেশি। তার মানে একটা অংশ সেখানে যখন মানে পাঠানো হয় তখন একটা অংশ ওইখানেই রয়ে যায়। তো এখন আবার যেটা ইম্পোর্টের ক্ষেত্রে এটা হচ্ছে, আবার অনেকটা সময় আমি যেটা আগে বলছিলাম যে এক্সপোর্টের ক্ষেত্রে ওইটা আন্ডার ইনভয়েসিং করা হয়, যেমন স্থানীয় যে ট্যাক্স যেটা হয় কিংবা কাস্টমস ডিউটি যেটা হয় সেগুলো কম দেওয়ার জন্য। আবার আরেকটা দেখা গেছে যে যেটা কিছু ফ্যান্টম শিপিং, যেটা বলবো যে ভুতুরে জাহাজীকরণ, মানে এটা আসলে সবকিছুই বানোয়াট, এগুলোরও অস্তিত্ব দেখা যায়। আদৌ এক্সপোর্ট ইম্পোর্ট হয় না, সবই শুধু কাগজপত্র করে হয়তো দেখা যায় যে মানে ইম্পোর্ট হয় নাই, সেটা দেখা যাচ্ছে যে একটা বিশেষ করে ভুয়া একটা এলসি করে সেটার এইভাবেও এই সমস্ত দেশ থেকে টাকা পাচার হয়। তো কাজেই এই বিষয়গুলো থেকে দেখা গেছে যে প্রচলিত পদ্ধতি যেটা ফর্মাল চ্যানেলে যে এটা হয় তার থেকে একটা বড় অংশ এক দেশ থেকে আরেক দেশের এই অর্থটা চলে যায়। রাইট স্যার, এই যে আপনি এক্সপোর্ট হোক ইম্পোর্ট হোক, যারা ব্যবসাটা করছে তারা তো থ্রু ব্যাংক সেটা করছে, ব্যাংকিং ছাড়া তো এটা সম্ভব না। তো এখানে কি ব্যাংকারদের রোল, বা তারা কি ইচ্ছা করলে এগুলো ডিটেক্ট করতে পারে, এই যে ওভার প্রাইসিং বা আন্ডার প্রাইসিং, এই যে মানি লন্ডারিং এগুলো? হ্যাঁ, এটা বিভিন্ন সোর্স আছে এগুলো দেখার। তো যখন হয়তো প্রত্যেকটা ক্ষেত্রে একটা ডিউ ডিলিজেন্স আছে, যে ডিউ ডিলিজেন্স করতে হবে যে এটার প্রাইসটা আসলে যেটা আসছে সেটা ঠিক কিনা, এটা দেখার জন্য মানে কতগুলো পথ আছে যে কোন কোন সোর্সে এগুলোর দামটা যাচাই করা যায়। সেইখানে যাচাই করা যদি পাওয়া যায়, সেটা যদি যাচাইটা না করা হয় তাহলে অবভিয়াসলি এটা বলা যাবে যে হ্যাঁ এটার দায় তো ব্যাংকের উপরও পড়বে। তার মানে ব্যাংক যখন এটা ডিউ ডিলিজেন্স করে নাই, তার সোর্সটা যাচাই করে নাই, প্রাইসটা যাচাই করে নাই, তখন এটার দায়িত্ব কিন্তু ব্যাংকের উপরেও পড়ছে। তো কাজে এইখানে যদি কোনো হয় তখন কোলাবোরেশনটা কিন্তু এই দায় থেকে ব্যাংকাররা কিন্তু মুক্তি পেতে পারে না। ওকে স্যার, এই যে আপনার পাচার হওয়া অনেক কথা, তো আসলে এটা নিয়ে কোনো স্টাডিও নাই, আমরা দেখি না। এই গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টে আমরা মাঝে মাঝে দেখি, আদারওয়াইজ যে কি পরিমাণ টাকা পাচার হচ্ছে। বাট অনেকেরই তো আছে এস্টিমেট, গেস করে যে এই এত লক্ষ কোটি টাকা বা এত বিলিয়ন। কিন্তু আমার কোশ্চেন সেটা না, কোশ্চেন হচ্ছে যে এই পাচারকৃত টাকা এটা কি আসলে ফেরত আনা সম্ভব এবং সেটা কিভাবে? হ্যাঁ, তবে জিএফআই আপনি গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি যেটা করে
সেটা তাদের ধরেন তাদের যে মেথোডোলজি সে অনুযায়ী করে। এবং সেটা তারা এমনও দেখা গেছে যে অতীতে আমরা লক্ষ্য করেছি যে এক সময় ছিল যে তারা যে টাকাটা যাচ্ছে সেটার একটা দিত আর কি, একটা এস্টিমেট দিত। হ্যাঁ, তো কিংবা এর পরবর্তীতে দেখা গেল যে ওরা যখন আবার যে টাকা আবার তো যেভাবে যায় এভাবে আসেও, সেইটা যখন তারা এটা দিল তখন দু একটা রিপোর্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা দেশ থেকে যা যাচ্ছে তার চেয়ে বেশি আবার অবৈধ পথে আসছে। আচ্ছা, হ্যাঁ, এদের তাদের কাজে ওরা যেটাই বলুক সেটা যে পুরোপুরি সত্য সেটাও কিন্তু আমরা এটা মেয়ারলি একটা এস্টিমেট হিসাবে ওরা করে। তো কাজেই এই ধরনের অনেকগুলো দেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ওখানে যা বের হয়ে যাচ্ছে তার চেয়ে আবার বেশি টাকা এইভাবে অনেক দেশের ক্ষেত্রে, সেটা মে নট বি যে বাংলাদেশের জন্য, সেটা হ্যাঁ অনেক দেশের ক্ষেত্রে এটা দেখা গেছে। তো কাজেই এটা তারা একটা এস্টিমেট করে এবং এমনও দেখা গেছে যে আসলে তারা বিভিন্ন সোর্স থেকে যে ডাটাটা নেয় তার যে রেজাল্ট আসে সেটাও বিভিন্ন রকম ডিফারেন্ট হয়। তো কাজেই এটা যে একেবারে সত্য, একেবারে মানে নির্ভুল, সেটাও কিন্তু ওকে স্যার, ওই ফিগারটা না হয় আমরা ধরে নিলাম যে ওটা নির্ভুল না, কিন্তু পাচার তো হচ্ছে। কোশ্চেন হচ্ছে স্যার এই টাকাটা কিভাবে ফেরত আনা সম্ভব? আপনি জানেন যে গত বছর, আগের বছরে সরকার কিন্তু 7% ট্যাক্স দিয়ে বলেছিল যে এই লন্ডার্ড মানি, পাচারকৃত টাকা এনিবডি ক্যান ব্রিং ব্যাক, যে বাংলাদেশে নিয়ে আসবে মাত্র 7% ট্যাক্স দিয়ে। তো আমাদের জানা মতে আসলে 1 টাকাও আসেনি। তো এটা কি আসলেই যেগুলো পাচার হয়ে যায় এটা কি আনা সম্ভব? পাচার হয়ে যাওয়ার যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা অত্যন্ত জটিল এবং এইটাতে অনেকগুলো মানে যে দেশে থেকে পাচার হলো সেই দেশেরও অনেকগুলো প্রতিষ্ঠানের একযোগে এটা কাজ করতে হয়। আবার যে দেশ থেকে আসবে সেই দেশ থেকেও কিন্তু তাদের অনেকগুলো প্রতিষ্ঠান সমন্বয়ে এই কাজটা করতে হয়। তো আমি যদি সংক্ষেপে বলতে যাই যে এখন এই পদ্ধতিটা কি, তাহলে হবে যে আসলে প্রথমে একটা থাকতে হয় যে ইনফরমেশনটা পাওয়া, ইনফরমেশনটা যে কোন দেশে কত গিয়েছে কিংবা কত আছে, অবৈধভাবে গিয়েছে কিংবা সেটা কোথায় আছে, এটা লোকেট করা। তো আপনি জানেন যে এফআইইউ যে প্রতিষ্ঠানটা আছে, এই এফআইইউর কিন্তু এই দায়িত্বটা দেওয়া আছে। এফআইইউ এই ইনফরমেশনটা আনতে পারে যে, কারণ এফআইইউর একটা আছে, একটা ধরেন এগমন গ্রুপ একটা আছে, এগমন গ্রুপ অফ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এটা 1994 সনে এটা গঠিত হয় এবং আস্তে আস্তে এটার মেম্বার এখন 170-এরও অধিক। তো এফআইইউর গুলো যদি ওই এগমন গ্রুপের মেম্বার হয় তাহলে ওদের এগমন চার্টার অনুসারে ওদের সিকিউর ওয়েব আছে, সেই সিকিউর ওয়েবের মাধ্যমে এই তথ্যগুলো কিন্তু তারা আদান প্রদান করতে পারে। তো তবে সেখানে কিছু কন্ডিশন আছে। এই তথ্যটা আনার পরে সেটা কিন্তু যদি আবার ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে শেয়ার করতে হয় তাহলে যে এফআইইউ থেকে আনা হলো তাদের আবার পারমিশন লাগবে এবং এই পারমিশন নিয়ে শেয়ার করলে এটার উপর আবার তখন ল এনফোর্সমেন্ট এজেন্সি এটার উপর কাজ করে যদি সত্যতা পায় তখন কিন্তু এটা আবার যেহেতু এটা কোর্টে দেওয়া যাবে না কিংবা প্রকাশ করা যাবে না, তো সেইখানে তখন আবার আরেকটা মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট অন ক্রিমিনাল ম্যাটার্স, তো এইটার অনুযায়ী এটার আন্ডারে সেটা আবার তাদের কাছ থেকে ওইটা আনতে হবে। তখন এগুলোতে তারা কোর্টে দেওয়ার মতো করে সিল স্বাক্ষর দিয়ে তারা আনতে পারে। এখন এই বিষয়টা তখন সে কোর্টে দিয়ে এটার কিন্তু আবার তখন ওই কোর্ট এগুলো আবার ওইটার উপর রায় দিতে পারে যে হ্যাঁ এই টাকা গিয়েছে আমার ইয়েতে, সেটার উপর রায় দিয়ে সেটা কোর্ট থেকে কনফিসকেট করে, কারণ আইনগুলো আবার ওই পর্যায়ে থাকতে হবে যে হ্যাঁ বিদেশে থাকলেও কনফিসকেট করতে পারে একটা রাষ্ট্র। তো এখন এইটা যদি কোর্টের ভার্ডিক্ট নিয়ে কোনো দেশে ধরেন তখন অ্যাটর্নি জেনারেল অফিস, কোনো জায়গায় আবার তো অন্য কোনো থাকে, তারা আবার এইটা ওই সংশ্লিষ্ট দেশে পাঠাবে। ওই সংশ্লিষ্ট দেশ আবার এগুলো কোর্ট থেকে দিয়ে তারা আবার ওইটার রায়টা করে তাদের যে ল এনফোর্সমেন্ট তাদের মাধ্যমে আবার ওইটা
তাদেরও আবার কনফিসকেট করে এরপরে আবার ওইটা মানে ফেরত পাঠানোর যে ব্যবস্থা করতে হবে। খুব লেংদি প্রসেস, এবং এইটা কোনো কোনো দেশের আইন মানে তখন আবার যদি একই রকম না হয়, তখন ওই দেশের আইন যদি ডিফারেন্ট থাকে, এটার উপর আর ফার্দার কোনো অ্যাকশন সেখানে আর হবে না। তো কাজে ওইটার কিন্তু তখন ওইটার আর কোনো ফেট থাকে না। তো এখন একটা FATA ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, যারা এই যে মানি লন্ডারিং গ্রুপের মেম্বারদের এদের যে থাকে মানে স্ট্যান্ডার্ড সেটিং করে FATA, ওরা আবার দেখে যে পৃথিবীর সমস্ত আইনগুলো একই মাপের হচ্ছে কিনা। তো আস্তে আস্তে চেষ্টা করতেছে যেন আইনগুলো, প্রত্যেক দেশের আইন এরকম কমন প্রভিশন যেন থাকে, যাতে করে এটা মানে এই পাচারকৃত অর্থটা ফেরত আনা যায়। তো সেখানে এখন এই আইনের বিভিন্নতার জন্য কিংবা তাদের নিয়মকানুনের বিভিন্নতার জন্য অনেক ক্ষেত্রে এটা হয় না। আর সবচেয়ে বেশি হয় যে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যাক্টের আওতায় যে তথ্যটা আনা হবে কোর্টে দেওয়ার মতো করে, তো সেইখানে আবার অনেক দেশ আবার শুধু তাদের সাথে যদি আবার কোনো চুক্তি না থাকে তাহলে কিন্তু সেটা আনতে পারবে না। তবে আরেকটা অ্যাভিনিউ সেখানে আছে যে ইউনাইটেড নেশনস কনভেনশন অন কনভেনশন এগেইনস্ট করাপশন, আনক্যাকের অধীনেও কিন্তু এইটা করা যায়, কিন্তু সেখানেও এটার যে তথ্য পাওয়ার হার খুব একটা সন্তোষজনক না। তো কাজেই এই যে এতগুলো ধাপ পার হয়ে তারপরে এই ফেরত আনার যে প্রসেসটা অত্যন্ত জটিল, এবং পৃথিবীতে যে ফেরত আনার যে সাকসেসফুল যেগুলো হয়েছে, যেটা অর্থ ফেরত আনার, সেটার কিন্তু 5 থেকে 7%। তো কাজেই এটা খুবই কম, এবং এটার জন্য ওয়ার্ল্ড ব্যাংক তারপরে আরো অনেক প্রতিষ্ঠান কিন্তু কাজ করছে, তারা এক্সপার্টাইজ দিচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংকের একটা আছে স্টোলেন অ্যাসেট রিকভারি প্রোগ্রাম, একটা আছে স্টার। হ্যাঁ, তো এখন সেইখান থেকে নিয়েও কিন্তু এটা যে সাকসেস রেটটা এখনো খুব কম। তো কাজেই যে হারে পাচার হচ্ছে সেই হারে কিন্তু এইটা ফেরত আসছে না। ট্রু। আপনি এটা কি আসলে লোকজন তো বেশি টাকা ধরেন যে আমেরিকা কানাডাতে নেয়, প্রপার্টি কেনে, এখন আমেরিকা কানাডা কি আসলে ফেরত দিবে না? তাদের সেখানে নেওয়া খুব সহজ, বাট সেখান থেকে কিন্তু এগুলো আনা এত ডিফিকাল্ট, এত সহজ হবে না। তো স্যার, বাংলাদেশে এই যে ফেরত আনার যেটা বললেন গ্লোবালি 5 to 7% সাকসেস রেট, বাংলাদেশে ফেরত আনার রেফারেন্স কি আছে? হ্যাঁ, ফেরত আনার রেফারেন্স একটাই আছে, যে সিঙ্গাপুর থেকে একটা ফেরত আসছিল, একটা আছে ওই যে সিমেন্সের সঙ্গে, সিমেন্সের সাথে, এবং সেটা USA সরাসরি এটা সহযোগিতা করার ফলে এটা কিন্তু খুব অল্প সময়ে ফেরত আসছিল, মাত্র 3.5 বছরে। কিন্তু অন্যান্য কেস যেটা সাকসেসফুল যে কেস যেগুলো হয়েছে, সেগুলোর যে টাইম লেন্থ যেটা আছে 5 থেকে 13 বছর লাগছে একটা সাকসেসফুল কেসের জন্য এই টাকা ফেরত আনা। তো কাজেই দেখেন যে এটার পিছনে লেগে থাকতে হয় সেরকম। আবার ইন্টারনাল যে ইটা আছে, ধরেন ইন্টারনালি একটা দেশের ভিতরে যে FIU থেকে ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছে যাবে, ল এনফোর্সমেন্ট এজেন্সি এটা করে এটার জন্য আবার যখন MLA করতে হবে, MLAর জন্য আবার সেই দায়িত্বপ্রাপ্ত যেমন অ্যাটর্নি জেনারেল অফিস কিংবা অন্য কেউ থাকলে তাদের কাছে দেবে, তারা এটা আবার ওই দেশে পাঠাবে না। এরপরে ওই যে ধরেন কোর্টের মাধ্যমে যে ইটা হবে, ভার্ডিক্টটা হবে না, MLA কোর্টের আগেই MLA-র মাধ্যমে কিন্তু আনতে হবে, তো এনে তারপরে কোর্টে দিতে হবে। এরপরে ধরেন কোর্টের রায়, একটা বিচার, তো কিছু সময় লাগে, সেটা আস্তে আস্তে আবার ওই দেশে গিয়েও এটা আবার কোর্টে যাবে। তো কাজেই এই প্রসিডিউরটা অনেক স্টেপ। স্যার, এই যে ধরেন যে আপনি শুরুতে একটু বলছিলেন যে ধরেন BFIUর কাজ বা মানি লন্ডারিং, এটা তো আমাদের ইন্টারনাল ও একটা বড় ইস্যু। আমরা যদি সম্প্রতি দেখি যে ধরেন যে পুলিশের সাবেক IGP, তার ব্যাপারেও এটা কিন্তু দুদক করছে, এই যে মানি লন্ডারিং এর কেসেই হচ্ছে। তো আমরা দেখি, প্রায়ই দেখি দুদক এই যে বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি মানি লন্ডারিং কেস এরকমের। সো আমার কোশ্চেন হচ্ছে যে ধরেন যে BFIU বা দুদক যারা এই কাজটা করছে বা অন্যান্য সরকারি এজেন্সি, এদেরকে আপনি মনে করেন যে মানি লন্ডারিংয়ের যে স্কেল হচ্ছে ইন্টারনাল অ্যান্ড আপনার এক্সটার্নাল, তো সেখানে কি এদের আরও আপনার
এম্পাওয়ার ঠিক না, স্ট্রেংথ দেন তাদের, আসলে আরো যেহেতু কাজের পরিধিটা বাড়ছে, এগুলোকে আসলে কি করা দরকার আপনার একজন এক্সপার্ট হিসেবে আপনার পরামর্শ? হ্যাঁ, এইখানে একটা আপনাকে বলি, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে এটা একটা টিম ওয়ার্ক। হ্যাঁ, এবং আবার জানেন যে পৃথিবীর এই যে স্ট্যান্ডার্ড সেট যারা করে, FATF ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, এবং FATF স্টাইল যে সংগঠনগুলো আছে পৃথিবীর 9টা ভাগে বিভক্ত, আমরা এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং এইটার আওতাধীন। এরা কিন্তু আবার এগুলো দেখে আইন কানুন কিংবা এগুলোর ইমপ্লিমেন্টেশন এটা ঠিক আছে কিনা, এবং কয়েক বছর পর পর একটা করে মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স না মিউচুয়াল ইভ্যালুয়েশন একটা হয় আর কি। তো সেটার আবার রিপোর্ট হয় এবং এটা ওয়েবসাইটে থাকে যে কোন দেশের কি অবস্থা। তো এখন সেইখানে গত মিউচুয়াল ইভ্যালুয়েশন যেটা হয়েছে সেখানে কিন্তু এই বিষয়ে তাদের কিছু আলোকপাত করা হয়েছে। এখন বাংলাদেশে ধরেন যে এক্সিস্টিং যেটা আছে যে মানি লন্ডারিং এর তো সম্পৃক্ত অপরাধ আছে, আগে 27টা ছিল, এখন 29টা হয়েছে। তো এই অপরাধগুলো অনুযায়ী কোন অপরাধের মানি লন্ডারিং কেস কে করবে সেটার কিন্তু একটা ওইখানে বলা আছে। যেমন এখন দুদকের কাছে শুধু করাপশন ব্রাইবারি এই দুইটা এবং সরকারি খাতের এটা দুদক করছে। আর বাকি ধরেন ক্যাপিটাল মার্কেট রিলেটেড এর হলে সেটা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন করছে। ড্রাগ রিলেটেড কোনো অপরাধ হলে মানি লন্ডারিং কোনো কেস হলে সেটা করছে আপনার ওইটা ওই যে হ্যাঁ হ্যাঁ নার্কোটিক্স কন্ট্রোল ডিপার্টমেন্ট এরা করছে। তো এখন আর বাকি বেশিরভাগ আছে কিন্তু পুলিশের সিআইডির সাথে। 21টা না 22টার এনবিআর এর কাছে কিছু নেই, এনবিআর এর কাছে আছে যেটা ট্রেড বেসড সেটা এনবিআর এর কাছে আছে। তো এখন ধরেন যে প্রথমে এগুলো একসময় সবকিছুই দুদকের কাছে ছিল, তো তারপরে এটা সবগুলো আলাদা ল এনফোর্সমেন্ট এজেন্সি হিসেবে আলাদা আলাদা করা আছে। তো এখন আপনি দুদকের কথা বললেন, দুদক যেহেতু আগে থেকে আছে, তাদের একটা সেপারেট একটা লিগ্যাল একটা ফ্রেমওয়ার্ক আছে এবং তারা নিজেদের কেস নিজেরাই করছে, কিন্তু অন্য ডিপার্টমেন্টগুলোর কিন্তু সেই রকম ভাবে এখনো স্ট্রেংথেন না। এবং সেইখানে ওই গত মিউচুয়াল ইভ্যালুয়েশন রিপোর্টে যেটা আসছে যে এখানে লুকোবল, লজিস্টিক সাপোর্ট, দুদক ছাড়া এবং পুলিশের সিআইডি ছাড়া বাকি যেগুলো আছে ওগুলোতে তাদের অনেক ঘাটতি রয়েছে। তো কাজেই এগুলোর যে যেই জায়গায় ঘাটতিগুলো রয়েছে সেগুলোকে আরো স্ট্রেংথেন করার আছে, স্কোপ আছে, এবং এটা তারা অ্যাডভাইসও করেছে এগুলো করার। তখন দুদক কিন্তু অনেকগুলো সাকসেসফুল মানি লন্ডারিং এর কেস তারা করেছে এবং ভার্ডিক্ট পর্যন্ত তারা গিয়েছে আর কি। হ্যাঁ, তো বাকি পুলিশের অনেকগুলো আছে, কিন্তু বাকি যে ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছে তাদের কিন্তু সেই হিসাবে মানে এত সাকসেস রেট নাই এই মানি লন্ডারিং এর করার, মানে যে সেই কোর্ট পর্যন্ত নিয়ে গিয়ে সাকসেস মানে ক্রিমিনালদের যে শাস্তি দেওয়া সেটা কিন্তু বাকিদের অতটা নাই আর কি। তো যাই হোক, এখন এইগুলো যেটা করার কথা আছে যে সেই এদের মধ্যে এদের দক্ষতা, সবারই দক্ষতা বৃদ্ধি, এবং এই বিষয়গুলো যেহেতু ইনভেস্টিগেশনের ব্যাপার, ইনভেস্টিগেশন অনেক কিছু সেখানে আছে, অনেক কমপ্লেক্স বিষয়। আপনি ট্রেড বেসড মানি লন্ডারিং দেখতে গেলে তার ব্যাংকিং বুঝতে হবে, তার এলসি বুঝতে হবে, ওই প্রাইসিং কোথায় পাওয়া যায়। সো এগুলো মনে হয় যে আপনার একটা কথা যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট একটা কাজ করেছিল যে ট্রেড বেসড মানি লন্ডারিং এর উপর ওইখানে সুন্দর একটা গাইডলাইন করেছিল, এবং বিএফআই যখন এটা করে এত ডিটেইলড একটা গাইডলাইন কিন্তু তখন পৃথিবীতে মাত্র 5টা কান্ট্রি করেছে, এবং বাংলাদেশের জন্য বিএফআই ওটা 6th একটা ছিল যে একটা গাইডলাইন। তো সেখানে কিন্তু ডিটেইল বলা আছে যে কোন ধরনের ইম্পোর্টের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো দেখতে হবে, এবং সেখানে কিভাবে এগুলো মানে আইডেন্টিফাই করা কিংবা রিস্কগুলো মিটিগেট করা সেখানে বিস্তারিত দেওয়া আছে। কিন্তু আবার আরেকটা রুল আছে যে পৃথিবীতে অনেক ধরনের ধরেন অফশোর ব্যাংকিং ইউনিট মানে আছে, যেগুলো অফশোর ইউনিট যেগুলো আছে অনেকগুলো, শুধু ধরেন কিছু দ্বীপ রাষ্ট্র আছে,
কেমেন আইল্যান্ডস কিংবা আরো এই ধরনের অনেক আছে, কি একটা ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড আছে, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড আছে, এই ধরনের অনেক আইল্যান্ড আছে। তারা কিন্তু এগুলোকে ট্যাক্স হেভেন বলা হয়। হ্যাঁ, ট্যাক্স হেভেন। এবং ওইখানে $1 হলে আপনি মানে খুব সামান্য একটা কোম্পানি করা যায়। এবং ওই দেশের কোম্পানির ওইখানে রেজিস্টার্ড, কিন্তু ওইখানে তাদের কোনো অপারেশন ইউনিট নাই। তো কাজেই এদের যদি কোনো এলসি থাকে, তো সেই এলসি গুলা কিন্তু মানে এটা এফএটিএফ রিকমেন্ডেশন বলা আছে যে এই ধরনের এলসি গুলা যাতে কোনো দেশ না করে, মানে এই ধরনের এলসিতে কোনো কার্যক্রম না নেয় আর কি। হ্যাঁ, তো এইখানে দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে এগুলো এখানে আইডেন্টিফাই করা হয়েছে যে আসলে একটা ভুয়া বিষয়ে, সেটা মানে ভুয়া একটা এলসি, তার এগেইনস্ট আবার ইনল্যান্ড এলসি কতগুলো করে অনেক কিন্তু কতগুলো স্ক্যাম কিন্তু হয়ে গেছে। তো যাই হোক, এখন এই ব্যাপারে আমি যেটা আশা করি, যদি এই যে গাইডলাইন ওইখানে যেটা আছে, এটা যদি ওই ইন টোটো ফলো করে, তাহলে এই ট্রেড বেসড মানি লন্ডারিং কিন্তু অনেক কমে যায়, অনেক কমে যায়। ওকে স্যার, এটা আপনার সাজেশন যে এই গাইডলাইনটা ফলো করা উচিত, ব্যাংকার প্লাস যারা বিজনেস করবে তারাও, প্লাস অন্যান্য গভর্নমেন্ট অথরিটি। তো স্যার, সম্প্রতি একটা রিপোর্ট, বা আমরা এটাও একটা অ্যানুয়াল আমরা দেখি বিষয়, যে সুইস ব্যাংকে বিভিন্ন দেশের টাকা, এটা নিয়ে একটা রিপোর্ট বের হয়। তো সম্প্রতি যেটা আমরা দেখলাম যে 2023-এ বাংলাদেশ থেকে এটার পরিমাণটা অনেক কমেছে, মাত্র 17 সুইস ফ্রাঙ্ক, যেটা ছিল আপনার 2022-এ 55 মিলিয়ন, সেটা 17 মিলিয়নে নেমে এসেছে, সো অনেকটা কম। বাট কোশ্চেন আমার হচ্ছে যে এই যে সুইস ব্যাংকে টাকা রাখলে এটা কি আসলে খারাপ, বা এটা কি পাচারকৃত টাকা, না আসলে বিষয়টা কি? অনেকে আমরা ক্লিয়ার নাই বিষয়টা। আসলে একটা সময় ছিল সুইস ব্যাংকে মানুষ কারা টাকা রাখতো, যাদের অনেক ইনকাম আছে, যে তারা ধরেন মানে এই টাকাটা দেশে রাখলে ভবিষ্যতে একটা হতে পারে, কিংবা তাদের আরো নেক্সট টাকাগুলোর আরো সেফটির জন্য তারা ওইখানে রাখতো। এবং তখন একটা ছিল যে সুইস ব্যাংক ওইগুলা কার কি আছে এটা কখনো তারা প্রকাশ করতো না, ডিসক্লোজ করতো না। কিন্তু ওই যে এফএটিএফ এর যে রিকমেন্ডেশন গুলো আছে, ওগুলোর চাপে তাদের আইনও কিছু সংশোধন করতে হয়েছে, তাদের প্র্যাকটিসে পরিবর্তন আনতে হয়েছে। এখন কিন্তু তারা বলতে বিভিন্ন দেশের সঙ্গে তারা শেয়ার করে যে তাদের ওখানে কোন দেশের কি আছে। তবে আগে একটা মিসকনসেপশন ছিল, যেটা যে আপনার ওইখানে টাকা সবই বোধ হয় কালো টাকা, কিংবা অপরাধের মাধ্যমে মানে অর্জিত টাকা। কিন্তু আসলে হয় কি, যে সুইজারল্যান্ড একটা দেশ, এবং সেই দেশের সাথে পৃথিবীর অন্যান্য দেশগুলোরও ব্যবসা বাণিজ্য আছে, আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট আছে। তো ওই যে টাকাটা, এটাও কিন্তু তাদের অ্যাকাউন্টে থাকে। তারপরে এই যে ধরেন প্রত্যেক দেশের ওইখানে নাগরিক, ওইখানে স্কিল্ড আনস্কিল্ড অনেক ধরনের নাগরিকই আছে, এবং এই সুইজারল্যান্ডের ব্যাংক যেখানে যেখানে আছে, সেখানে কিন্তু এই সাধারণ যারা কাজ করে ওইসব দেশে, তাদেরও অ্যাকাউন্ট থাকে, এবং তাদের কিন্তু তাদের যে অর্জিত যে টাকাটা, মানে তাদের যে ইনকামের টাকাটা ওইখানে যদি থাকে, সেটাও ওইখানে আসে। তো কাজেই ওইটা দেখা গেছে যে টাকাটা আসে, তো হয়তো একটা অংশ সেখানে থাকে যে সেটা একটু গ্রে এরিয়াতে থাকে, যে এই টাকাগুলো একটা যে ডিপোজিটটা থাকে ওদের, যে লায়াবিলিটি হিসাবে যেটা দেখায়, তার একটা অংশ আপনার হয়তো এইভাবে থাকতে পারে। তবুও দেখা গেছে যে যখন থেকে এটা আলোচনায় আসলো, সুইস ব্যাংক যখন এটা তাদের রিপোর্টটা প্রকাশ করতে লাগলো, তখন দেখা গেছে যে মানে আসলে যে এরিয়াটা একটু গ্রে এরিয়া, সেইখানে হয়তো টোটাল অ্যামাউন্টের 5-6% মতোই যে এটাতে থাকতে পারে কিছু অবৈধ অর্থ। কিন্তু বাকিটা তো তারা এক্সপ্লেইন করতে পারে, কারণ এইটা একসময় বাংলাদেশের যে এফআইও এটা তাদের সাথে শেয়ার করেছিল যে এটা কি, তো ওরা একটা সুন্দর এক্সপ্লেনেশন দিয়েছিল যে দেখো, এটা কিন্তু আসলে বিষয়টা যে সবই যে পাচারকৃত অর্থ তা কিন্তু না, এটা এই খাতে এটা। তো খাত স্যার একটা বললেন যে হচ্ছে আমাদের ধরেন এক্সপেট্রিয়েটরা ওখানে আছে, তাদের অ্যাকাউন্ট আছে, এখানে কি এক্সপোর্টার বা আমাদের ব্যাংক যারা ইন্টারন্যাশনাল ট্রেড করে তাদের কি থাকতে পারে? তাদেরও আছে, যে ব্যাংকের যে লেনদেন যেটা হয় সেই টাকাটাও ওইখানে আছে।
হ্যাঁ, তো কাজে এটা পুরোটা যে পাচারকৃত অর্থ তা কিন্তু না। এখন ধরেন যে এই যে আপনি যেটা বললেন যে এটা করে আসছে, দিন দিন কমে আসছে, তো যখন থেকেই আপনার যে সুইস ব্যাংক তাদের এই বিষয়গুলো ডিসক্লোজ করতে শুরু করলো, তখন আমরা খেয়াল করেছি প্রত্যেক বছর এটা কিন্তু ক্রমান্বয়ে কমে আসছে। তো ওই যে গ্রে যে এরিয়াটা আছে ওইটা পার্সেন্টেজ হিসেবে কমে আসছিল। তো এখন যেটা হয়েছে আরো আপনাকে বলছি যে এখন যেটা হয়েছে যে এমনি তো ধরেন এখন এই বাংলাদেশের মতো দেশগুলো কিংবা আমাদের দেশের কথাই বলেন, এখন ধরেন ইম্পোর্ট সেটা কিন্তু আমাদের অনেক কমে গেছে, কারণ যে কারণেই হোক কমে গিয়েছে। এখন সাধারণত আর ওইখানে ওদের নিয়ম কানুনের জন্য মানুষ আর ওইটাকে খুব মনে করছে না, যাদেরই ধরেন অবৈধ অর্থ আছে তারা কেউ ওইটাকে আর আগের মতো মানে সেফ হেভেন মনে করছে না, যে এটাও তো ডিসক্লোজ হচ্ছে। সেইখানেও তাদের একটা এই যে ইনফরমেশন এক্সচেঞ্জের আওতায় তারাও আসছে। হ্যাঁ, যে কোনো তাহলে কি স্যার অল্টারনেটিভ ডেস্টিনেশনের কথা আমরা সম্প্রতি শুনে থাকি, যে দুবাই, সিঙ্গাপুর, আরো কিছু জায়গা, সো সুইস ব্যাংক যেহেতু ডিসক্লোজ করে, সো লোকজন মনে করে যে তার মানে যত টাকা রাখলো তার থেকে তার ইমেজ কস্ট অনেক বেশি হতে পারে। এটা কি বিকল্প জায়গাতে যাচ্ছে অনেকে? কিন্তু স্যার একটা কথা আছে, আপনি নিশ্চয়ই জানেন, টাকা আসলে ধরেন যে পানির মতো উপর থেকে নিচে যাবে, সো টাকাও আসলে মুভ করবে। সো এটা কি আসলে অল্টারনেটিভ ডেস্টিনেশন, যেটা দুবাই, সিঙ্গাপুর শোনা যায়, আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, এটা দেখেন, এটা তো ধরেন এটা পত্রপত্রিকায় প্রচুর, আপনারা তো জানেন এই ইয়াতে আছেন। এখন যেটা হচ্ছে সেটা ইনভেস্টমেন্টের নামে হচ্ছে, যে হ্যাঁ তোমরা কতগুলো লুক্রেটিভ ইনভেস্টমেন্ট তারা করছে, কারণ পৃথিবীর অনেক দেশই এটা কিন্তু করে যে ইনভেস্টমেন্ট বাইরে থেকে আসলে আবার মানে সেটাকে তারা ওয়েলকাম করে। তো এখন সেটা হয়তো রিয়েল এস্টেটে হতে পারে কিংবা অন্য কোনো ক্ষেত্রে হতে পারে। পৃথিবীর এমন মানে উন্নত দেশও আছে, সেখানে বলা আছে যে যদি এই পরিমাণ অর্থ এবং এতগুলো লোকের যদি মানে কর্মসংস্থান এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারে, তাহলে তার সিটিজেনশিপও দিয়ে দিচ্ছে। এই ধরনের আছে। ইভেন স্যার আমেরিকা, কানাডা, তারা অনেক বেশি কথা বলে মানবাধিকার, বিভিন্ন রাইটস। আমেরিকা, কানাডাতে টাকা নিয়ে গেলে নেওয়ার সময় কোনো কোশ্চেন নাই, এইভাবে ইনভেস্ট করলে তাদের পিআরও দিচ্ছে, সিটিজেনশিপ দিচ্ছে, সবই দিচ্ছে। তো এইখানে কিন্তু এই যে ধরেন আমি তো দীর্ঘদিন এই বিষয়গুলো নিয়ে কাজ করে আসছি, তখন মনে হয় যে আসলে কোশ্চেনটা এক একজনের বেলায় এক একভাবে জিজ্ঞাসা করা হয়। আচ্ছা, হ্যাঁ, যে সেম কোশ্চেন সবাইকে জিজ্ঞাসা করবে, কারণ আমাদের এখানে কোনো অর্থ যদি আসে কিংবা হয় যে এই অর্থটার সোর্স কিংবা যেখানে আমাদের আইন কানুনে অনেক কিছু আছে যে জিজ্ঞেস করতে হয়, কিন্তু ওইসব দেশে যখন যায় তখন নিশ্চয়ই এই কোশ্চেনটা যদি ওইভাবে জিজ্ঞাসা করা হতো, তাহলে এই অর্থটা ওইখানে ওইভাবে মানে যাওয়ার আগে কিন্তু তারা চিন্তা করতো যে না, এটা কখনো ডিসক্লোজ হয়ে যেতে পারে কিংবা এটা কখনো ইনভেস্টিগেশনের আওতায় আসতে পারে। তো কাজে যাওয়ার সময় যদি একটু বাধা পাইতো, তাহলে কিন্তু তারা এই পরিমাণে হয়তো হতো না। স্যার, আমরা আলোচনার একদম শেষের দিকে আপনার কাছে শেষ প্রশ্ন বলতে পারেন, যে এই যে টাকা বিভিন্ন দেশ থেকেই পাচার হয়, আপনি আলোচনায় বললেন, তো বাংলাদেশ থেকে কেন পাচার হয়, এটা একটা কোশ্চেন। বাংলাদেশে কি স্যার এই যে ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টেবল না? ধরেন যে বাংলাদেশি ব্যবসায়ীরা অনেকেই ভালো ব্যবসা করে, সবাই যে আপনার টাকা পাচার করে তা না। অনেক ভালো ব্যবসায়ী থেকেই শুনেছি আমি যে আমরা কি বড় হব, রিজিওনাল হব, গ্লোবাল হব, এটা কি বাংলাদেশ চায় না, বাংলাদেশ ব্যাংক চায় না? ধরেন যে কেউ সে ভিয়েতনামে একটা ফ্যাক্টরি করবে, বা দুবাই এসে একটা সাডেন ইনভেস্টমেন্ট করবে, বা ইন্ডিয়াতে সে করবে, নর্থ ইস্টে। সো এই যে প্রসেসটা আমি দেখেছি, যে প্রাণ যখন ইন্ডিয়াতে অ্যাপ্রুভাল নিতে এটা ইয়ার্স লেগেছে। তো এই যে বাংলাদেশ ব্যাংকের যে রিজিডনেস, বা আমাদের ধরেন যে সরকারেরও অবস্থান, যেটা হয় কি, আপনি ড্রাগের ক্ষেত্রে কথা বলা হয়ে থাকে, আপনি ধরেন যে এটার আসলে কিউরিসিটির থেকে এই জিনিসটা হয়, এবং যত বেশি টাইট হবে
সো কিউরিওসিটিটা বেশি হয়। বাংলাদেশে কি এরকম আপনি মনে করেন যে এটা একটু বেশি টাইট, আমরা শুধু বিদেশ থেকে টাকা পাবো আশা করি ইনভেস্টমেন্ট, বাংলাদেশ থেকে কেউ বিদেশে যাবে না, বড় হবে না, এখানে কি চেঞ্জ আনা দরকার বা টাকা পাচারের অন্যতম কারণ এগুলো আপনি কি মনে করেন? একটা বিষয় আছে, ধরেন যে একটা দেশের যে রিজার্ভ, ইন্টারন্যাশনাল রিজার্ভ যেটা থাকে, এই রিজার্ভটা কিন্তু মানে রাখা হয় যে দুর্দিনের জন্য। কারণ একটা রিজার্ভ, একটা দেশের কি পরিমাণ তাদের সঙ্গতি, এটা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে যে দেখা হয় যে তাদের রিজার্ভের পরিমাণটা কেমন। তো এখন যেটা আমাদের এই সাবকন্টিনেন্টে, তো শ্রীলঙ্কা এক সময় 1980s দিকে ওদের ক্যাপিটাল অ্যাকাউন্টটা কনভার্টেবল করে দিয়েছিল। আচ্ছা, কিন্তু সেখানে তাদের এক্সপিরিয়েন্স কিন্তু ভালো না, তাদের কিন্তু আবার ফিরে আসতে হয়েছিল। ইন্ডিয়া এত বড় একটা ইকোনমি, সেখানেও কিন্তু এখনো কনভার্টেবল না। তো এখন যেটা হয়েছে যে সেই এই এক্সপিরিয়েন্সগুলোর সাথে নিয়ে বাংলাদেশ ব্যাংক আগে যেভাবে কন্ট্রোল করতো, মাঝখানে কিন্তু কেস টু কেস বেসিসে অনেকটা পারমিশন দিয়েছে যে না, আসলে ওয়াটার টাইট কম্পার্টমেন্ট করে রাখলেই যে আমরা এনশিওর করতে পারবো তা না। কারণ ওই যে পানি নিচের দিকে গড়ায়, আপনি একটা কথা বলেছিলেন, এখন টাকাটাও সেরকম কিন্তু কোথায় সুবিধা সেদিকে কিন্তু খোঁজাখুঁজি মুভ করে। তো এখন যেটা হয়েছে যে যদি এতটুকু রেস্ট্রিকশনও না থাকতো, তো এখন তখন যদি একভাবে চলে যায় আর যদি না আসে, তাহলে দেশের ইকোনমিটা কি অবস্থায় হবে, আমাদের মানে যে ইম্পোর্ট করার যে সঙ্গতি সেটা কোথায় যাবে। তো তাহলে তো দেশের সবকিছু অচল হওয়ার অবস্থা। কিন্তু এই পরিমাণ রিস্ক কিন্তু কোনো দেশই নিতে চায় না, যার ফলে এই রেস্ট্রিকশনগুলো থাকে। তারপরে ধরেন এই যে আমাদের দেশে যে হুন্ডি বলি, হাওয়ালা বলি, এগুলো কিন্তু অনেক দেশে নাই। সেটা টাকা আনতেছে, তাদের ইকোনমি বড়, তাদের ওই রকম ক্যাপাসিটি আছে। কিন্তু আমাদের এখানে এটা যদি লিগাল করে দেওয়া হয় যে টাকা যে খুশি, যে সেটা ইকুইভ্যালেন্ট টু যে ক্যাপিটাল মানে অ্যাকাউন্টটা কনভার্টেবল করার মতো, কিন্তু সেটা কিন্তু দিয়ে আমরা এটা অ্যাফোর্ড করতে পারবো না। তো কাজেই এই রেস্ট্রিকশনগুলো থাকে, যার ফলে যখন এই যে আমাদের ইন্টারন্যাশনাল যে ইগুলো হচ্ছে, যে একটা কোভিডের একটা বড় ধাক্কা, তারপরে যে ইউক্রেন রাশিয়া যে এমার্জেন্সি ক্ষেত্রে আমাদের কি ইম্পোর্টকেও তখন কিন্তু সীমিত করতে হয়েছে। তো এখন এই জন্যই একবারে যে কোনো দেশই একবারে এটা কনভার্টেবল করে এত বড় ঝুঁকি কেউ স্বাভাবিকভাবে নিবে না। তো সেই অর্থেই কিন্তু একটা কনজারভেটিভ ওয়েতেই এটা রাখার করতে হয়। আর তারপরেও আমাদের যে সোর্সগুলো যেমন আছে, যে আমাদের অনেক লোক এখন বাইরে কাজ করছে, তাদের যে রেমিটেন্সটা যে আসা, তো সেটাও আগের তুলনায় আনাটা অনেক সহজ করা হয়েছে। ইভেন যে আরও অনেক ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশ ব্যাংক আগের পজিশনে কিন্তু নাই, অনেক কিছুই কিন্তু রিল্যাক্স করেছে। তো ধীরে ধীরে সময়ের প্রেক্ষিতে এগুলো মানে এক্সপিরিয়েন্স দিয়ে এটা করতে হয়েছে। তো এখন এটা বিশেষ ক্রাইসিস পিরিয়ড, যার ফলে এখন তো আরো হিসাবপত্র বেশি, এবং যে কোনো কাজ করতেই এটা আরো বেশি চিন্তা ভাবনা করে এই পদক্ষেপগুলো নিতে হবে। রাইট স্যার, আমরা তো টাকা পাচার বলছি, বাট আলটিমেটলি তো আসলে ডলার পাচার, টাকা দিয়ে ডলারটা কেনা হয়, সেটা পাচার করা হয়। সো অনেকে বলে থাকেন, বড় বড় অর্থনীতি, ইভেন সাবেক আপনার পরিকল্পনা প্রতিমন্ত্রী গত সপ্তাহে একটা প্রোগ্রামে বলেছেন যে এই টাকা পাচারই আমাদের রিজার্ভ ক্রাইসিসের অন্যতম কারণ, বা রিজার্ভটা বিল্ড আপ হচ্ছে না। খুব সংক্ষেপে স্যার আপনি বলবেন। পাচার একটা জিনিস, যেটা বললাম যে অর্থটা যাওয়ার কথা না সেটা চলে যাচ্ছে, আবার যে অর্থটা আসার কথা সেটা আসছে না। তো এটার একটা বড় আসলে একটা ইম্প্যাক্ট আছে। হ্যাঁ, তো এখন আপনি আমাদের যে আবার ট্রেড বেসড মানি লন্ডারিং আসতে হয়, যে আমরা যা করছি সেটার দাম কি সব পুরোপুরি আসছে কিনা, না বাইরে রয়ে গেছে। এখন যদিও এগুলোর মনিটরিং মেকানিজম আগের থেকে অনেক বেশি হয়েছে, তারপরেও কিছু কিছু লুপ হোল থাকাতে কিংবা এটা হচ্ছে। আরেকটা বড় হচ্ছে যে এখন অনেক কিছুই কিন্তু ধরেন যে ইনফর্মাল ওয়েতেও আমাদের বাইরের যারা লোকজন, সেই লোকজন যারা প্রবাসী যারা,
সেই প্রবাসীরা কিন্তু তাদের ইনকাম যে ছাড়াও তারা এক্সট্রা টাইম কাজ করছে কিংবা ধরেন আরো অন্য জায়গায় শ্রম দিয়ে টাকাটা করছে, তারা কিন্তু বৈধ পথে এই টাকাটা আবার পাঠাইতে পারছে না। যখন পাঠাইতে যাচ্ছে যে তোমার তো ইনকাম করার কথা এত, তোমার অনুযায়ী ওয়ার্ক পারমিট অনুযায়ী তুমি এত টাকা কোথায় পাচ্ছ, তো ওই দিকেও কিন্তু একটা টাকা ওইভাবে তাদের হাতে রয়ে যাচ্ছে। তো এখন অনেক বাস্তব সমস্যা কিন্তু রয়ে যাচ্ছে। আবার হয়তো ধরেন যে একটা দেশের যে যদি এই করাপশনটা যদি প্রিভেন্ট না করা যায়, সেখানে এই অবৈধ অর্থটাও কিন্তু আবার বাইরে যাওয়ার একটা বাইরে যাবে। তো এখন এগুলো যদি আপনার যথাযথভাবে মানে কেয়ার নিতে হয়, তাহলে প্রিভেনশন একটা কথাটা আসছে যে এটা যেখানে যেখানে হচ্ছে, হ্যাঁ সেইখানে কিন্তু এই বিষয়গুলো করতে হবে। আমাদের ক্যাশ বেসড ইকোনমি, তো যেই ইকোনমিতে ক্যাশ বেশি ট্রানজ্যাকশন হয়, লেনদেন হয়, সেখানে ফর্মাল চ্যানেলের বাইরেও যে ক্যাশটা লেনদেন হচ্ছে, সেটাও কিন্তু মানি লন্ডারিং এর জন্য কিংবা অর্থ পাচারের জন্য একটা বিরাট ঝুঁকি রয়ে গেছে। তো কাজেই এগুলো অনেক কিছু নিয়ে, যেমন আমাদের ক্যাশ ট্রানজ্যাকশনটা ধীরে ধীরে কমিয়ে আনা, সবকিছু ফর্মাল চ্যানেলে কিছু উদ্যোগ আমরা দেখছি সম্প্রতি, এটা এবং এই যে করাপশন যেটা হচ্ছে কিংবা এগুলো সীমিত পর্যায়ে নিয়ে আসা, কমিয়ে আনা। এক সময় আমরাও আসলে এগুলোর ব্যাপারে আমরা কোনটা রাইট, কোনটা রং, কোনটা জাস্ট আনজাস্ট, মানে এই বিষয়গুলো, জাস্টিস ইনজাস্টিস, এগুলো আমরা বুঝতে পারবো। তখন হয়তো একটা সময় আসবো, হয়তো আমরা ইন নিয়ার ফিউচার হয়তো দেখে নাও যেতে পারি, কিন্তু একটা সময় আমি বিশ্বাস করি আসবে, এগুলো আসবে। এবং জাতি হিসেবে আমরা যে মানে যুদ্ধ করে একটা দেশ সৃষ্টি হয়েছে এবং সেটা আসতেই হবে, আমি বিশ্বাস করি। স্যার, আমরাও আশা করি যে আসলে আমাদের হবে, দেশের এই পরিবর্তনটা হতেই হবে আমরা মনে করি, কারণ সবাই আসলে খারাপ না। সব ব্যবসায়ী, অনেক ব্যবসায়ীকে আমি দেখেছি যে তারা 1 টাকাও তারা পাচার করে না, তারা প্রতিটা পয়সাই দেশে রিইনভেস্ট করে এবং একটা ফ্যাক্টরি থেকে 20টা 30টা 50টা ফ্যাক্টরি করেছে এবং দেশের থাউজেন্ডস অফ পিপলের জন্য এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেছে। সো আবু হেনা মোহাম্মদ রাজি হাসান স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস এ সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। একই সাথে যারা অনুষ্ঠানটা দেখবেন তাদের প্রতিও শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ স্যার ওয়ান্স এগেইন। দর্শক, আমরা আলোচনা করলাম খুব টাকা পাচার খুবই কমন একটা কথা এখন বাংলাদেশে আলোচিত হয়। তো আসলে টাকা পাচার কেন হয়, কোথায় যায়, কি কারণে, এবং আসলে সুইস ব্যাংকে টাকা রাখা, বাট সব থেকে কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা আবু হেনা মোহাম্মদ রাজি হাসান বলেছেন যে এই যে আপনার আনট্যাক্স মানি বা যেটা আমরা কালো টাকা বলি, এটা যে তৈরির যে প্রেক্ষাপটটা, সুযোগটা, সেটা কিন্তু আসলে প্রিভেন্ট করতে হবে, থামাতে হবে। এটা কিন্তু বাংলাদেশে হচ্ছে। এই যে ঘুষ, করাপশন, বা আমরা যদি আরও স্পেসিফিক বলি যে রিয়েল এস্টেটে একটা ফ্ল্যাট কিনতে, যে ফ্ল্যাটের দাম 2 কোটি টাকা, এটা দলিল হচ্ছে সরকারি মূল্যে 30 লাখ বা 40 লাখ টাকায়, বাকি টাকাটা কিন্তু আনট্যাক্স বা এই কালো টাকা হয়ে গেল। এই যে সহজভাবে কালো টাকা তৈরির যে সুযোগটা বাংলাদেশে, এটা আসলে বন্ধ হতে হবে, প্রিভেনশন থাকতে হবে, যেটা আবু হেনা মোহাম্মদ রাজি হাসান এটা কিন্তু বলেছেন। সো দর্শক, আমরা আলোচনা করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।